হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। জমজমাট হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। তাপসি, সায়র, সায়েম, তানভীর, তিহু, ইরফান সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম রাতের রান্না করছে। মেঘা বেগম গেস্টদের নাস্তা দিয়ে উপরে গেছে এশার নামাজ আদায় করতে। বাড়ি ফিরেই অফিসের উদ্দেশ্যে রওনা দেন আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী। ম্যানেজার ফোন দিয়েছিল। আশরাফ চৌধুরী নিজের ঘরে। মোটামুটি সবার মন এখন ভালো। বাড়ি ফেরার পরপরই আবরারের সাথে কথা হয় তানভীরের। তারা বাসা পেয়েছে জানিয়েছে বাড়িতে। তা শুনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে সবাই। ঢাকা শহরে সাধ্যের মধ্যে বাসা পাওয়া চারটিখানি কথা না। আবরার তানভীরের সাথে কথা শেষ করে বাড়ির সবার সাথে একে একে কথা বলে ইনায়া। মায়ের সিরিয়াল আসতেই কেঁদে উঠে সে। তা দেখে বুঝায় আবরার। কথা শেষ। কল কাটার পর সে স্বাভাবিক হয়েছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম প্রেশারটাও কমে এসেছে। তেহজিব, তুমি কিসে পড়ো? সায়েমের কথায় তার দিকে অবাক চোখে তাকায় তিহু। তিহুকে তেহজিব বলায় কপাল কুঁচকে যায় ইরফানের। কপালের চারপাশের রগ ফুলে ফেঁপে ওঠে। কিছু কঠিন কথা বলতে মুখে খুললেও নিজেকে সামলে নিল। নতুন আত্মীয়র সাথে এমন ব্যবহার করা ঠিক হবে না ভেবে নিজেকে সামলে নিল। দোতলা থেকে নামতে গিয়ে কথাটা শুনতে পায় ইরফান। আড্ডার মাঝে জরুরি ফোন আসায় ঘরে যায় সে। এসেই কথাটা শোনে ইরফান। তিহুর পুরো নাম তেহজিব চৌধুরী তিহু। বাড়ির মানুষ ছাড়া তিহুকে তেহজিব খুব একটা কেউ বলেও না, আর নামটা জানেও না কেউ। কিন্তু সায়েম ছেলেটা তাফসির থেকে নামটা জেনেছে। তিহু উত্তর দেওয়ার আগেই ইরফান এগিয়ে আসে। তুমি হয়তো জানো না, তিহুকে আমরা ছাড়া অন্য কেউ তেহজিব বলে না, আর ওই নামটা এত সহজ বলবেও না। ইরফান ভাইয়া কি যে বলেন! আমরা তো এখন বেআইন, তাই এই নামটা আমি বলতেই পারি, তাই না মিস তেহজিব? সায়েমের প্রশ্নে তিহুকি নিজের দু হাত কসলাতে শুরু করে। এই ছেলে কি শুরু করেছে? তাকে কেন টানছে ওনার আর ইরফান ভাইয়ের কথার মাঝে? ঘরে যা তেহজিব, সামনে পরীক্ষা, ঘরে গিয়ে পড়তে বস। তোকে যেন আমি আর ড্রয়িং রুমের আশেপাশেও না দেখি। তিহুর দিকে তাকিয়ে শান্ত চোখে ইরফানের দেয়া ধমকটাতে কেঁপে ওঠে তিহু। কথাগুলো সবার কাছে শান্ত কণ্ঠে বলে মনে হলেও তিহুর কেন জানি মনে হলো ওই কণ্ঠে কিছু ছিল। সে আর সোফায় বসে থাকতে পারে না। দাঁড়িয়ে পড়ে তিহু। তাকে উঠতে দেখে সুর টানে সায়েম। আরে কি করছেন কি তেহজিব? ভাইয়া মজা করে বলেছে, এখন কি পড়তে বসবেন আপনি? ঘরে যা তেহজিব, দ্বিতীয়বার যাতে বলতে না হয়। ইরফানের শেষের কথাটা শুনে আশেপাশে না তাকিয়ে সিঁড়ির দিকে চলে যায় তিহু। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগিয়ে লাভ নেই। তিহু উঠে যেতেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ইরফান। এতক্ষণের সব ঘটনা নীরব দর্শক ভূমিকা পালন করে তানভীর, তিহু। এখানে তাদের কিছু বলার নেই। এমনিতেও ভাইয়ের রাগেরকে প্রচুর ভয় পায় তাপসি। আকাশে গোলাকার থালার মতো চাঁদ উঠেছে। চারপাশ চিকচিক করছে চাঁদের আলোয়। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। তার মনে হলো আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলো কি সুন্দর লাগছে চারপাশ। বেলি ফুলের সুবাসে মৌ মৌ করছে পুরো পৃথিবী। আবরার ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। এই সুযোগে বারান্দায় এসে দাঁড়িয়েছে ইনায়া। চাঁদ দেখতে তার বেশ ভালোই লাগে। বাড়িতে থাকতেও পড়ার মাঝে মাঝে এসে সে চাঁদ দেখত, তারা দেখত। তার জন্য কম বকাও খায়নি মায়ের কাছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে চোখ বুলায় আবরার। ইনায়াকে ঘরে না দেখতে পেয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ায়। পেছন ঘুরে আকাশের দিকে তাকিয়ে আছে তার প্রেয়সী। তা দেখে ইনায়ার পেছনে গিয়ে দাঁড়ায় আবরার। নিজের পেছনে কারোর অস্তিত্ব বুঝতেই বুঝে যায় মানুষটা কে। সদ্য শাওয়ার নিয়ে আসা আবরারের শরীর থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে। সাবান শ্যাম্পুর মিক্সড ঘ্রাণ। নাক টেনে সুবাসটা ভেতরে টেনে নেয় ইনায়া। কি মিষ্টি সেই সুবাস! ইনায়ার অবাধ্য মনে ইচ্ছে জাগে একবার আবরারের বুক থেকে ঘ্রাণটা নিতে। ইচ্ছে করছে তার উদম বুকে নিজের মুখটা দাবিয়ে দিতে।
ইনায়ার ভাবনার মাঝেই আবরার চুলের পানিগুলো ফোঁটায় ফোঁটায় এসে তার ঘাড়ে পড়ে। কিছু ফোঁটা পানি আবরারের কানের পাশ বেয়ে ঘাড়ের তোয়ালে গিয়ে বিলীন হচ্ছে। ভ্রম কাটে ইনায়ার। কথাগুলো ভাবতেই তওবা করে সে। ছি ছি, একদিনেই কি হলো তার! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শান্ত প্রকৃতির মাঝে দুজন মানব মানবী নিশ্চুপ হয়ে পূর্ণিমা বিলাস করছে। কি অদ্ভুত এই প্রেমিক যুগল! একজনের মনে শুকরিয়া করছে তার প্রিয়তমাকে পাওয়ার জন্য, অন্যজন তওবা করছে মনের ইচ্ছেগুলোর জন্য। রাতের খাবার খেতে বসেছে বাড়ির সবাই। আয়েশা বেগম আর মেঘা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। সায়র আর শিয়ামের জন্য আজ পাহাড়ি রকমের আয়োজন করেছে তারা। 2 পদের মাংস, 3 পদের মাছ, সবজি, পোলাও, সন্ধ্যা থেকে সব আয়োজন করেছে 3 জা মিলে। খাবার টেবিলে সবাই থাকলেও মাহমুদা বেগম নেই। ওনার শরীর খারাপ থাকায় রান্না শেষ করে গিয়ে শুয়ে পড়েছেন। আশতাব চৌধুরী কর্নারের চেয়ারটাতে বসেছেন। ওনার দুপাশে 2 ভাই। গম্ভীর মুখে সবাইকে পর্যবেক্ষণ করে খাবারে মনোযোগ দিলেন তিনি। ওনার দেখা দেখি চুপ করে নিজেদের খাবার খাওয়ায় মনোযোগ দেয় সবাই। আবরার ইনায়া যাওয়ার পর থেকে আরও গম্ভীর হয়ে আছেন আশতাব চৌধুরী। প্রয়োজন ছাড়া একটা শব্দও মুখ থেকে গলাচ্ছেন না তিনি। একমাত্র আদরের ছেলে নিজের কলিজার টুকরো ইনায়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনিও ভালো নেই, তা বুঝতে পারছে বাড়ির সবাই। সেদিন রাগের মাথায় ওনার বলে ফেলা কথাটা সত্যি ধরে বাড়ি থেকে আবরার ইনায়াকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য নিজেকে দুষছেন তিনি। সবাইকে এমন চুপ করে খেতে দেখে মুখ কুঁচকে নেয় সায়েম। তার এমন শান্ত পরিবেশ ভালো লাগে না। তাদের বাড়িতে খেতে বসলে সবাই কত মজা করে। প্রত্যেকের মুখে একবার করে নজর বুলায় সায়েম। সবার শেষে তিহুর মুখে এক নজর আটকে যায় সায়েমের। তিহু বরাবর সামনাসামনি বসেছে সে। তার পাশের চেয়ারে তানবীর, তিহুর পাশের চেয়ারে ইরফান, যে কিনা মাথা নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে মন দিয়ে নিজের খাবার খাচ্ছে। তার ভাবখানা এমন যেন আশেপাশে তাকালেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মুখ বাঁকায় সায়েম। মাথা ঝুঁকিয়েও ইরফান স্পষ্ট বুঝতে পারছে তিহুর দিকে তাকিয়েছে সায়েম। রাগের মাথার ভেতরে দপদপ করছে তার। যখন থেকে এই সায়েম তিহুকে দেখছে আঠার মতো পেছনে লেগে আছে। শত চেষ্টা করেও পিছু ছাড়াতে পারছে না। তা দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কুটুমবাড়ি বলে কিছু বলতেও পারছে না। ছেলেটাকে একদম সহ্য হচ্ছে না ইরফানের। তেহজিব, আমাকে মাছের বাটিটা দিন তো। সায়েমের কথায় চোখ তুলে তাকায় ইরফান। তিহু নিজের কোল থেকে হাত উঠাতেই নিজের বাম হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। দাঁতে দাঁত চেপে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর বাঁ হাতে তিহুর হাঁটু চেপে ধরে সে। ইরফানের ইশারায় আবারও নিজের হাত গুটিয়ে নিল তিহু। চোখ নামিয়ে খাবারে মনোযোগ দেয়। তিহুকে থামিয়ে মেঘা বেগমকে ডাক দিল ইরফান। ইরফানের ডাকে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায় মেঘা বেগম। মামুনি, সায়েমকে মাছ দাও। তিহু, নিজের খাবারটা তাড়াতাড়ি শেষ কর। আরে বাবা, আমাকে বললেই তো পারতে। দাঁড়াও, আমিই তোমাকে মাছ দিচ্ছি। ইরফানের কথায় মুখ চুপসে যায় সায়েমের। যতবার সে তেহজিবের আশেপাশে যেতে চাইছে ততবার এই ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটু বেশিই করছে না ইরফান? সায়েম হাসে। সেও দমে যাবার পাত্র নয়। দেখবে কত দূর যায় এই খেলা। নিজের অসন্তোষ ভাব ঢেকে ঘাড় বাঁকায় সায়েম। দুপাশে ঘাড় বাঁকিয়ে উত্তর দেয়, কিন্তু ইরফান ভাইয়া, মাছের বাটিটা তো তেহজিবের সামনে, তাই উনি দিলেই ভালো হতো। শুধু শুধু আন্টি কেন কষ্ট করবেন? তিহু, মাছের বাটিটা এগিয়ে দে তো মা। মায়ের কথায় গাইগুই করে সায়েমের দিকে মাছের বাটিটা এগিয়ে দিল তিহু। বাটিটা হাতে নিতে নিতেই তিহুর হাতের উপরিভাগে স্পর্শ করে সায়েমের বা হাতের আঙ্গুলগুলো। অস্বস্তিতে জলদি করে হাত সরিয়ে নেয় তিহু। সরি তিহুজিব। সায়েমের কথায় অপ্রস্তুত হাসে তিহু। ছেলেটা ইচ্ছে করেই যে তার হাত ধরেছে তা ভালোই বুঝতে পারছে তিহু। বিষয়টা ইরফানও বুঝতে সময় লাগেনি। নিজের প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে ইরফান। এখানে বেশিক্ষণ থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ঠান্ডা মাথায় কাজ করা ইরফানের বোকামি করা মানায় না, তা খুব ভালো করেই জানে ইরফান। অযথা ঝামেলা বাড়াতে চায় না সে। কি রে আব্বা, এভাবে না খেয়ে উঠে পড়লি যে? আমার খাওয়া শেষ আম্মু। মায়ের প্রশ্নের জবাব দিয়ে কিচেনের পাশে বেসিংয়ে হাত ধুয়ে চলে যায় ইরফান। তার যাওয়ার পরপরই উঠে পড়ে তিহু। মেঘা বেগম এবার খানিক কড়া গলায় তিহুকে জিজ্ঞেস করে, কি সমস্যা তিহু? তোদের দুজনেরই কি খাওয়া শেষ?
পেট ব্যথা করছে আম্মু, আর খাবো না। মেয়ের অসুস্থতার কথা শুনে থেমে যান মেঘা বেগম। মেয়েলি কোনো সমস্যা হতে পারে ভেবে মাংসের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যান। আবরার ভাই জানেন, আমার না পূর্ণিমার রাতের খোলা আকাশের নিচে হাঁটার খুব শখ ছিল, কিন্তু তখন তো আপনি অনেক কড়া ছিলেন, তাই কখনো হাঁটা হয়নি। ইনায়ের কথায় দাঁড়িয়ে পড়ে আবরার, দুহাত পকেটে গুজে নেয়, মুখের মধ্যে গম্ভীরতা টেনে প্রশ্ন করলো, যেমন যেমন কথায় কথায় থাপ্পড় দিতেন, রাতের বেলায় বারান্দায় যেতে দিতেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিতেন না। ইনায়ের অভিযোগ করা দেখে হাসে আবরার, নিজের চুল একবার হাত চালিয়ে রাস্তা থেকে ফুটপাতের পাশে গিয়ে বসলো। তার পাশে এসে বসে ইনায়া। আমার উপরে কি খুব রাগ তোর? না। কেন? তোকে কত বেড়াজালে আটকে রেখেছিলাম, কত কি করতে দেইনি। শেষে দেখ, তোর পরিবার থেকেও তোকে আলাদা করে দিলাম। আবরারের কথায় মুখটা ছোট হয়ে আসে ইনায়ার। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। ধুর, এখন তো আবরার ভাই কষ্ট পেয়েছে। নিজের কপাল চাপড়ে মনে মনে কথাগুলো আওড়ায় ইনায়া। ধুর, কি যে বলেন আবরার ভাই, এটা নিয়ে রাগ করার কি আছে? আর পরিবার থেকে আলাদা হলাম কই, আপনি তো আছেন আমার সাথে। ইনায়ের কথায় আবরারের চোখ জল জল করে ওঠে। কি বলল তার বোকা ফুল? আবরার তার পাশে আছে, এটাতে সে খুশি? তার কোনো অভিযোগ নেই? সে ভুল শোনেনি তো? নিজের ছন্নছাড়া ভাব ঢেকে নিশ্চিত হওয়ার জন্য ইনায়াকে আবার জিজ্ঞাসা করলো, মাত্র কি বললি তুই? কত কিছুই তো বললাম, কোন কথাটা জিজ্ঞেস করছেন? ওই যে আমি তোর পাশে আছি নাকি? আচ্ছা, বলেছি আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আবরার ভাই। আর পরিবার থেকে আলাদা হলাম কই, আপনি তো আছেন আমার সাথে। খুশিতে বারবার গলা কেঁপে উঠছে আবরার, হৃদস্পন্দন বেড়ে গেছে। ইনায়া কি তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে? এত জোরে লাফাচ্ছে কেন হৃদয়টা? নিজেকে আজ সুখী মানুষ মনে হচ্ছে তার। ইনায়া তাকে উপলব্ধি করেছে। বাসায় যাব ভাইয়া। দু চোখ ডলছে ইনায়া, মেয়েটার ঘুম আসবে বোধ হয়। সারাদিনের ক্লান্তিতে আবরার শরীরটাও ব্যথা করছে। রাতের খাবার খেতে বেরিয়েছিল দুজনে। বাসায় এখন কিছুই কেনাকাটা করেনি আবরার। সন্ধ্যায় বাসা পাওয়ার পর শরীর ক্লান্ত থাকায় আর ইনায়া একা বাসায় থাকবে বলে রাতে বেরোয়নি সে। আজ রাতটা মেঝেতেই ঘুমোতে হবে দুজনের। কাল সকালে বেরোতে হবে। সামনের সপ্তাহে কয়েকটা ইন্টারভিউ আছে আবরারের। পরশু বাড়ি থেকে বেরোনোর আগেই রিমঝিমকে বলেছিল কয়েকটা কোম্পানিতে যেন অ্যাপ্লিকেশন করে দেয়। তার কাছে কম্পিউটার না থাকায় রিমঝিমকে বলা হয়। চাঁদের আলো আধারিতে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এক পুরুষ অবয়ব, ট্রাউজারের পকেটে দুহাত রাখা, পরনে সাদা টি শার্ট, চোখে কাচের 4 কোণ ফ্রেমের চশমা। তার দৃষ্টি ওই দূর আকাশে আবদ্ধ, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। পেছনে এসে দাঁড়ালো এক নারী অবয়ব, মাথায় ওড়না পেঁচিয়ে। ইরফানের পেছনে এসে দাঁড়ালো তিহু। তিহুর উপস্থিতি টের পেয়ে ও আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। তখন হাত ধুয়ে নিজের রুমে চলে যায় তিহু। কিছুক্ষণ বসে থাকার পর বন্ধ রুমে দম আটকে আসায় বারান্দায় গিয়ে দাঁড়ায় তিহু। তিহু বারান্দায় দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ঘরে আসে ইরফান। তাকে ছাদে যেতে বলে চলে যায় সে। তারপর এতক্ষণ অপেক্ষার শেষে মামুনির চোখে ফাঁকি দিয়ে ছাদে আসা সফল হয়েছে তিহু। তার এই নীরবতা ভয় ধরিয়ে দিচ্ছে তিহুর মনে। ইরফান যখন কোনো কারণ নিয়ে খুব বেশি রেগে যায় তখন এমন চুপ হয়ে যায়। ইরফানের নির্লিপ্ততা ভাব দেখে তিহু এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। ইরফান ভাই, দেখুন, ওই ছেলেটার সাথে আমি একটা বারও আগ বাড়িয়ে কথা বলিনি। এমনকি আম্মু না বললে তখন মাছের বাটিটাও এগিয়ে দিতাম না। আচ্ছা, আপনি শুধু শুধু রাগ? তিহু পুরো কথা শেষ করার আগেই ইরফান পেছনে যায়। তিহুকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে ইরফান। ব্যথায় কুকিয়ে ওঠে তিহু। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালায়। তাকে বুকের সাথে চেপে ধরে নীরবতা ভাঙে ইরফান। শুধু শুধু রাগ করছি? সত্যি তোমার এটা মনে হচ্ছে যে আমি শুধু শুধু রাগ করছি? ওই বাস্টারটা তোমার হাত ধরেছে তেহজিব, যেই হাত শুধু আমার ধরার কথা। লাগছে ইরফান ভাই, হাত ছাড়ুন।
আমি ছুঁইলেই তোর লাগে তাই না? কই ওই বাস্টার্ড যখন তোর আঙ্গুল ছুঁয়েছিল তখন তো কিছু বলিসনি। কথাগুলো বলেই আরও জোরে তিহুর হাতটা চেপে ধরে ইরফান। ইরফানের বলিষ্ঠ হাতের চাপে তিহুর হাতের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম। কিছুতেই ছাড়ছে না ইরফান। আর সহ্য করতে না পেরে কেঁদে ওঠে তিহু। আপনার এমন বেপরোয়া আচরণে আমি ক্লান্ত ইরফান, মুক্তি দিন আমাকে। তিহুর কথায় ইরফানের হাতের বাঁধন ছুটে যায়। ইরফানের হাত থেকে ছাড়া পেয়ে হাত ধরে মেঝেতে বসে পড়ে তিহু। ভীষণ জ্বালা করছে তার হাত, আর একটু হলেই ভেঙে যেত বোধ হয়। তিহুর হাত ছেড়ে 2 পা পিছিয়ে যায় ইরফান। 2 হাতের তালুতে মুখ ঢেকে উপর নিচ কয়েকবার ঘষে নেয়। মুখ থেকে হাত নামাতেই মাথা ঘুরিয়ে ওঠে ইরফানের। মাথা চেপে তিহুর পাশে মেঝেতে বসে পড়ল সে। ইরফানকে বসতে দেখেই তিহুর পৃথিবী ঘুরে উঠল। নিজের ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে ইরফানের পাশে এসে বসে। ইরফান মাথা চেপে ধরে 2 হাত টেনে নিজের সামনে আনতেই বুক ধড়ফড় করে উঠল তিহুর। রক্ত? না না, আল্লাহ, এ আমি কি বলে ফেললাম ইরফান ভাই? এই ইরফান ভাই, ভাইয়া কথা বলুন। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট ফেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উম্মাদের মতো আচরণ করে ইরফান। মেঝেতে যথেষ্ট দূরত্ব রেখে পাশাপাশি শুয়ে আছে আবরার, ইনায়া। রুমের জানালাগুলো খোলা। ভ্যাপসা গরমে ঘুম আসছে না কারুরই। চাঁদের হালকা আলো আর বেলি ফুলের সুবাসে রুমটা আবরারের কাছে এক রহস্যময় জগৎ মনে হচ্ছে। যেই জগতের বাসিন্দা শুধু তারা দুজন। অদ্ভুত সুন্দর সেই জগৎখানা। নিজের হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে আবরার। ইনায়ার মাথার নিচে তার ভাঁজ করা শাড়িগুলো। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে সে। বাহির থেকে এসে গামছা ভিজিয়ে মেঝে মুছে নিয়েছিল আবরার। কিছু মনে পড়তেই উঠে বসে সে। তাকে উঠতে দেখে পাশ ফিরে তাকায় ইনায়া। কষ্ট করে উঠতো অনবি। কেন? ওঠ না, তারপর বলছি। আবরারের জোড়াজুড়িতে উঠে বসে ইনায়া। ইনায়া উঠতেই শাড়ির ব্যাগটা বের করে নেয় আবরার। ব্যাগটা খুলে শাড়ির ডিজাইনের ক্যাটালগগুলো নিয়ে আবরার জায়গা মতো ব্যাগগুলো রেখে দেয় আবার। এবার শুয়ে পড়। বিনা বাক্যে শুয়ে পড়ল ইনায়া। তার পাশে আবরার ও শুয়ে পড়ল। ক্যাটালগগুলোকে একসাথে মুড়িয়ে ডান হাতে বাতাস শুরু করলো আবরার। মেঝের হালকা ঠান্ডা আর আবরারের বাতাস করায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে ইনায়া। ইনায়াকে ঘুমিয়ে পড়তে দেখে কাগজগুলো পাশে রেখে দুজনের মধ্যেকার দূরত্ব কমিয়ে ইনায়াকে নিজের বুকের উপর নিয়ে এলো আবরার। অপর হাতে শাড়ির ব্যাগগুলো নিয়ে নিজের মাথার নিচে দিয়ে শক্ত করে জাপটে ধরে ইনায়াকে। অবশেষে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট পেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উম্মাদের মতো আচরণ করে। তড়িঘড়ি করে নিজের ওড়না দিয়ে ইরফানের নাক চেপে ধরে তিহু। হাত কাঁপছে তার, দম বন্ধ হয়ে আসছে। মাথা চেপে ধরে রেখেছে ইরফান। শান্ত হয়ে বসে আছে সে, যেন ঝড় আসার আগের শান্ত প্রকৃতি। তিহু ভয় পায় ইরফানের এই নীরবতাকে। হঠাৎ মাথা থেকে হাত নামিয়ে ঝটকা দিয়ে তিহুর হাত দূরে সরিয়ে দেয় ইরফান। তিহুকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। চোখের চশমাটা ঠিক করে হাতটা টি শার্টে মুছে ফেলে। ফের তিহুর দিকে তাকালো। কি বললি তুই? রিপিট করতো আরেকবার। মেঝেতে বসা তিহুর দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে ইরফান। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তিহু। রক্ত বন্ধ হয়েছে। হালকা আলো আধারে ইরফানের সাদা সুন্দর নাকে মুখে রক্ত লেগে লাল হয়ে থাকা ইরফানকে তিহুর ভয়ঙ্কর লাগছে। ইরফানকে বর্তমানে তার কাছে পূর্ণিমার রাতে অভিশপ্ত আত্মাদের জগৎ থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা প্রাণী বা পিশাচের থেকে কম কিছু লাগছে না। যেন যে কোনো সময় তিহুর ওপর ঝাঁপিয়ে পড়বে, তার শরীরের সব রক্ত শুষে নিবে। নিজেকে সামলিয়ে দাঁড়ায় তিহু। এগিয়ে এসে ইরফানের বাহুতে হাত রেখে, দেখুন আমার। আই অ্যাম টেলিং ইউ, সে ইট এগেইন। হোয়াট ডিড ইউ সে? দেখুন ইরফান, আমার এমন বেপরোয়া আচরণে তুই ক্লান্ত তিহু। মুক্তি দিতাম তোকে। যা, আজ থেকে তুই মুক্ত দেহজীব।
কপাল থেকে হাত চেপে চোখ বন্ধ করে তিহুর কথাগুলো শোনে ইরফান। তার নাক দিয়ে এখনো হালকা রক্ত বের হচ্ছে, তাতে মাথা ব্যথা নেই তার। আমার ভুল হয়েছে, আমি ভুল করে বলে ফেলেছি ইরফান, বিশ্বাস করুন এমন কিছু আমি বলতে চাইনি ইরফান। অথচ তোমার চোখে নিজের অনর্থক কি আয়োজন করেই না চাইলাম আমি। কই নিজের ধ্বংস দেখেও তো আমি ক্লান্ত হইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছাদ থেকে নেমে যায় ইরফান। তাকে চলে যেতে দেখে উঠে দাঁড়ায় তিহু। রাত কটা বাজে কে জানে। এই সময়ে একা ছাদে থাকার সাহস নেই তার। দুহাতে তালুর সাহায্যে নিজের চোখ মুখ মুছে নেয়, পরনের পোশাকটি পরিপাটি করে, চুলে করা বেনুনিটা পেছনে রেখে ওড়না টেনে নেয় মাথায়। তারপর ছাদের দরজায় ছিটকিনি দিয়ে নেমে আসে। ইরফানের রুমের সামনে এসে দাঁড়ায় তিহু। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হাত বাড়িয়ে হালকা ধাক্কা দিল দরজাতে। দরজাটা ভেতর থেকে বন্ধ। তিহুর বুক ছিঁড়ে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। যবে থেকে ইরফানকে ভালোবেসেছে, রাগ জেদ সব হাওয়াতে ভাসিয়ে দিয়েছে। তার এখন আর রাগ নেই বললেই চলে। তিহুর পেছনে ঘুরতেই ধাক্কা খেলো আয়েশা বেগমের সাথে। ভয়ে বুক কেঁপে ওঠে তিহুর। নিজের বুকে থুতু দিয়ে আয়েশা বেগমের দিকে তাকায়। আল্লাহ, তুমি ছোট মা, আমি ভয় পেয়ে গেছি। কিরে মা, তুই এত রাতে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? ওই হ্যাঁ হ্যাঁ, পানি খেতে এসেছিলাম। তুমি এখানে কি করছিলে? তুই তো তখন বলেছিলি তোর পেট ব্যথা করছে, তাই তোকে দেখতে এসেছিলাম। আয়েশা বেগমের কথা শুনে ওনাকে জড়িয়ে ধরে তিহু। তিহু জড়িয়ে ধরা দেখে আয়েশা বেগম নিজেও তিহুকে জড়িয়ে ধরলো। বুকের সাথে চেপে ধরে তাকাতেই ইনায়ের রুমের দরজায় চোখ আটকে গেল। বুকটা খা খা করে ওঠে আয়েশা বেগমের। চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। আয়েশা বেগমের নাক টানায় চোখ তুলে তাকায় তিহু। তারপর দুহাতে ওনার চোখ মুছে দেয়। অভিমানী কণ্ঠে বুলি আওড়ায়, আসলে তুমি আমাকে ভালোই বাসো না? ভালোবাসবেই বা কেন? আমি কি তোমার মেয়ে নাকি? ওরে দুষ্টু, তাই নাকি? তা তুমি আমার মেয়ে না তো কি হও বলো? বলবো? বলো পুত্রবধূ। কথাটা বলেই দৌড় দেয় তিহু। দৌড়ে ঘরের দিকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দরজায় পিঠ দিয়ে হাঁপাচ্ছে তিহু। দরজার বাহিরে থেকে আয়েশা বেগম হাস্যোজ্জ্বল কণ্ঠ শোনা গেল, পাগলি মেয়ে। কথাটা বলেই সিঁড়ি দিয়ে নেমে যান আয়েশা বেগম।